18 জুলাই ঠিক বিকেল 5টার পর জানতে পারলাম তার বন্ধু বান্ধবের মাধ্যমে আমাদেরকে ফোন দেওয়া হলো যে রিজভী হাসপাতালে আছে, আপনাদের ব্লাড কানেকশন কেউ আসতে হবে। আসলে সে যে আন্দোলনে অংশগ্রহণ করছে টোটালি আমাদের জানা ছিল না। ওখানে পুলিশ তার লাশ নিয়ে যেতে চাইছিল, কিন্তু ভাগ্যক্রমে তার বন্ধু বান্ধবরা লাশ নিতে দেয় নাই। যদি লাশ নিয়ে যেতে হয়তো আমরা আর এই লাশ শনাক্ত দূরের কথা, লাশও পেতাম না। আমাদের এলাকায় কিছু সন্ত্রাস আছে যারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ ছিল, বিএনপির আমলে বিএনপি ছিল, এখন সমন্বয়কদের সাথে তাল মিলিয়ে তারা আবার সমন্বয়ক হয়ে গেছে, তারা আবার এনসিপি হয়ে গেছে। তো আমি পরবর্তী দেখলাম সেই সন্ত্রাসীরা, সেই চাঁদাবাজরা, সেই ভূমিদস্যুরা সেই হান্নানের হাত ধরে আবার এগিয়ে চলেছে। ওই সন্ত্রাসীরা হান্নান মাসুদের নাম ভাঙিয়ে এই সাধারণ ভূমিহীনদের উপর অত্যাচার নির্যাতন, তাদের থেকে চাঁদা দাবি করে, চাঁদা নেয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের বিশেষ আয়োজন আমার কথায়। সাথে আছি আমি আশরাফ আলী ফারুকী। জুলাই গণঅভ্যুত্থানে শত শত প্রাণের বিনিময়, হাজারো পঙ্গুত্বের বিনিময় আমরা পেয়েছি নতুন স্বাধীনতা। এই স্বাধীনতা এখন কতটুকু আমরা উপকৃত হয়েছি বা কতটুকু স্বাধীন আছি, বা জুলাই গণঅভ্যুত্থানে কি হয়েছিল এবং তার পরবর্তী সময় কি হয়েছে সে বিষয়ে জানাতে আজকে আমাদের অগ্রযাত্রা প্রতিদিনের স্টুডিওতে উপস্থিত আছেন একজন জুলাই শহীদের মামা, জনাব আজিজুর রহমান। কেমন আছেন আপনি? ধন্যবাদ। আমি প্রথমেই অগ্রযাত্রার এই স্টুডিওতে আমার কথায় উপস্থিত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার কাছে জানতে চাইবো, আপনার যে ভাগিনা, আপনার বোনের ছেলে, এই গণ অভ্যুত্থানে জুলাই তিনি শহীদ হয়েছেন। আপনি কি তার শুরুর গল্পটা বলবেন যে সে কিভাবে জুলাই গণ অভ্যুত্থানে সম্পৃক্ত হলো বা কিভাবে শহীদ হলো, এই গল্পটা যদি আমাদের দর্শকদের জানাতেন। জি, অবশ্যই। এই 36শে জুলাই ধারণ করে নেওয়ার পিছনে আমাদের অনেক ত্যাগ, অনেক শহীদের বিনিময়ে, অনেক পঙ্গুত্বের বিনিময়ে আজকে আমরা এই 36শে জুলাই পেয়েছি। আসলে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে আমার বাগিনা শহীদ মাহমুদুল হাসান রিজভী, হাতিয়ার একমাত্র শহীদ, প্রথম শহীদ, তার বিষয় সম্পর্কে বলার জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে যদি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, বিষয়টা আসলে খুবই মর্মান্তিক। শুরুটা হয়েছিল আমরা যখন দেখেছিলাম ছাত্ররা তাদের কোটা আন্দোলন নিয়ে প্রথম দেশে আন্দোলন শুরু করে। এই কোটা আন্দোলনকে ঘিরে ধীরে ধীরে এই দেশের সাধারণ ছাত্ররা এবং দলমত নির্বিশেষে সাধারণ মানুষ এই স্বৈরাচারের বিরুদ্ধে এগিয়ে আসছে। আসলে আমার বাগিনার বিষয়টা যদি ভিন্নভাবে আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে সে নোয়াখালী কৃতি সন্তান। সে লক্ষ্মীপুর পলিটেক থেকে ইলেকট্রনিক্সের উপর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে। তারপরে সে 3 মাসের একটা ইন্টার্নি কোর্সের জন্য ঢাকায় আসে। তখন আন্দোলনটা পুরো দমে ঢাকাতে শুরু হয়, কিন্তু আসলে আমরা অতটুকু ভাবি না সে আন্দোলনে অংশগ্রহণ করবে। আমরা এজ এ সচেতন ব্যক্তি হিসাবে ছাত্রদের এই আন্দোলনের সাথে একতা পোষণ করে, আমরা যেহেতু প্রত্যন্ত অঞ্চলে থাকি, আমরা যেহেতু ঢাকা সরকার থেকে আসতে পারি নাই, আমরা মোবাইলের মাধ্যমে তাদের এই আন্দোলনের বিষয়গুলো আমরা শেয়ার করেছি, লাইক করেছি, কমেন্ট করেছি, একত্রতা পোষণ করেছি। এমনকি তাদের সেই লাল প্রোফাইল আমরা ধারণ করেছি। আমি যদি বাগনার কথাটাকে যেহেতু আপনাকে আমার বাগনার সম্পর্কে বলতে চাইছেন, সেটা হচ্ছে সে যখন এখানে ইন্টার্নি করার জন্য আসে, সে সম্ভবত বাসাটা এয়ারপোর্টের কাছাকাছি ছিল। তো আমরা এতটুকু শিওর ছিলাম না যে সে আন্দোলনে অংশগ্রহণ করবে। আমার বাগনার শহীদ হয় 18 জুলাই উত্তরা আজমপুর। বিষয়টা আসলে খুবই মর্মান্তিক। আমি তখন আমাদের এলাকায় বাড়িতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমরা ওইখানে অবস্থান করলাম। আন্দোলন আমরা বিভিন্নভাবে দেখতে পেলাম। আসলে সে যে আন্দোলনে অংশগ্রহণ করছে টোটালি আমাদের জানা ছিল না। 18 জুলাই ঠিক বিকেল 5টার পর জানতে পারলাম তার বন্ধু বান্ধবের মাধ্যমে আমাদেরকে ফোন দেওয়া হলো যে রিজভী হাসপাতালে আছে, আপনাদের ব্লাড কানেকশন কেউ আসতে হবে। বিষয়টা জানার পরে আমরা জানতে চাইলাম কিভাবে সে আহত হয়েছে, কিভাবে কেন সে হাসপাতালে। তখন তার বন্ধু বান্ধব আমাদেরকে প্রথম মেসেজ দেয় যে আন্দোলনের কারণে আমরা দীর্ঘদিন বাসা থেকে বের হতে পারি নাই, আমাদের বাজার সদাই নাই, আমরা মেসে খাওয়ার কোনো আমাদের উপক্রম হয় নাই, যার কারণে আমরা বিকেলে নাস্তা করতে বের হয়েছি বন্ধু বান্ধব মিলে এবং কিছু বাজার সদাই নিব মেসের জন্য। ইতিমধ্যে তার মাথায় গুলি পড়ে। তারা তার মৃত্যুটা আমাদেরকে এনশিওর করে নাই, কিন্তু আমরা অতটুকুর উপর
তাদের এই কথায় বিশ্বাস রেখে আমরা নোয়াখালী থেকে আসার জন্য চেষ্টা করি, কিন্তু দেশের পরিস্থিতি এমন ছিল স্বাভাবিকভাবে আসার কোনো সুযোগ ছিল না। আমার ভগ্নিপতি একজন এনজিও কর্মী, তিনি আশা এনজিও সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছেন। উনি চাকরির সুবাদে আসতে পারে নাই। একমাত্র আমি ভরসা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব, কিন্তু কোনো অন্য গাড়ি তো দূরের কথা, কোনো অ্যাম্বুলেন্সে আসতে রাজি নেই। এটা তো একদম জুলাইয়ের মানে শেষ মুহূর্তের সময়, 18 জুলাই, রাইট, অর্থাৎ আন্দোলন তখন জমে উঠেছে। জমে উঠেছে খুব কাছাকাছি বিজয়ের। তখন আমি দীর্ঘদিন নোয়াখালী থাকাতে আমার একটা সম্পর্ক নোয়াখালীতে ভালো একটা জানাশোনা বিষয় আছে। যখন আমি যোগাযোগ ফোনের মাধ্যমে করি, কোনো সাড়া পাই না, তখন আমি মাঝদিতে সরাসরি ফিজিক্যালি চলে আসি। আমি অ্যাম্বুলেন্সের ওখানে যাই, তাদেরকে বিস্তারিত ঘটনা বলি। তখন তারা বললো হ্যাঁ যাওয়া যাবে, তবে খুবই সেন্সিটিভ বিষয়, আমরা তারপরও সচেতন ভাবে যাবো। তখন আমি, আমার বোন, আমার ভাগনা, এরা 2 ভাই, আর তার ছোট ভাই এবং তার ছোট বোন, আমরা অ্যাম্বুলেন্স করে আসি। এবং আমার বোনও অসুস্থ ছিল, তার 1 সপ্তাহ 15 দিন আগে সে ঢাকা থেকে চিকিৎসা করে গেছে। তখন অ্যাম্বুলেন্স ড্রাইভার বললো যেহেতু উনি অসুস্থ, ওনার ফাইলগুলো নিয়ে নেন, তাহলে হয়তো আমাদেরকে কিছুটা সহজ হবে যাওয়াটা। তখন ওর ফাইলপত্র নিয়ে আমরা আসি। আমরা তখন, আমার জানা স্পষ্ট মনে আছে, আমি মাঝদি থেকে ঠিক 10টা 10:30টায় আমরা অ্যাম্বুলেন্স ছাড়ি। অ্যাম্বুলেন্স ছাড়ার পরে আমরা কাস্তুর ব্রিজের এখান থেকে কোনো গাড়ি ঢুকতে দেয় না, আমরা তখন বিশ্ব রোড হয়ে ঢুকি। বিশ্ব রোড হয়ে ঢুকতে যাই, দেখলাম যে ওখানে রাস্তার কাজ চলে এবং প্রচুর জ্যাম, যেহেতু বিভিন্নমুখী গাড়িগুলো ওই রোডে। পরে আমরা এই জ্যাম পেরিয়ে দীর্ঘ 2-3 ঘন্টার জ্যাম কাটিয়ে আমরা রাত 4টা, ঠিক ভোর 4টায় আমরা, ও ছিল ক্রিসেন্ট হসপিটাল, উত্তরে ক্রিসেন্ট হসপিটালে। আমরা তো আসলাম, আসলে ও অসুস্থ বা ওর ব্লাড প্রেশার কেউ লাগবে, এই জন্য তাকে মানে আপনাদের ধারণা ছিল তখনও আপনার ভাগিনা জীবিত আছে, রাইট, যেহেতু আমরা ওই মেসেজটা ভাবে পেয়েছি। হ্যাঁ। তখন আমরা যখন হাসপাতালের ইন করি, তখন দেখি যে অলরেডি তার লাস্ট কপি, অর্থাৎ আমরা যেটাকে বলি কফিন বলায় হয় আর কি, বা মুর্দার কাপড় দিয়ে তার লাশ পেঁচানো, মানে কফিন বন্দি করার একটা প্রক্রিয়া। আমরা যাওয়ার পরে ওরা আমাদেরকে লেট না করে দ্রুত আমাদের লাশ আমাদের অ্যাম্বুলেন্সে তুলে দেয়। তখন আর ওখানে কিছু বলার ছিল না। আমরা এখানে আপনারা লাশ শনাক্ত করলেন কিভাবে, বা আপনারা কিভাবে জানলেন যে এটা আপনাদের ভাগিনা, বা মুখ কি দেখানো হয়েছিল কিনা, বা যদি এই বিষয়ে একটু বিষয়টা হচ্ছে আসলে আমরা যদি একটু ব্যাকে যাই, তাহলে বিষয়টা ছিল এরকম, যখন গুলিবিদ্ধ হয় আমার ভাগিনা, স্পট ডেড হয়, যতটুকু আমরা তার বন্ধুবান্ধব থেকে জানতে পারলাম, যেহেতু আমরা সুদূর নোয়াখালীতে থাকি, সে ঢাকাতেই মার্ডার হয়েছে। তো তার বন্ধু বান্ধব বলেছিল যে সে স্পট ডেড হয়েছিল, এটা পরে জানতে পারলাম। স্পট ডেড হয়েছিল, ওখানে পুলিশ তার লাশ নিয়ে যেতে চাইছিল, কিন্তু ভাগ্যক্রমে তার বন্ধু বান্ধব লাশ নিতে দেয় নাই। যদি লাশ নিয়ে যেত, হয়তো আমরা আর এই লাশ শনাক্ত দূরের কথা, লাশও পেতাম না। যার কারণে আমরা দেখেছি আপনারা জুলাই আন্দোলনে বহুত লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, বহুত লাশ আজও খোঁজ করে তার মা বাবা পায় নাই, গুম করা হয়েছে। তেমনি ভাবে পুলিশ চাইছিল এই লাশ নিয়ে যাওয়ার জন্য, তার বন্ধু বান্ধবরা ওই লাশকে ওখান থেকে হাসপাতাল নিয়ে যায়, ওখানে তার ডেড বডি। তো আসলে লাশ শনাক্ত করাটা ইজি ছিল, এই জন্য তার গুলিটা ছিল মাথায়, মাথায় গুলিটা এক সাইড দিয়ে যায়, এক সাইড দিয়ে বের হয়ে গেছে, তখনই তাই সে মৃত্যুবরণ করে। যার কারণে আমরা স্পষ্ট তার বডি ক্লিয়ার হয়ে এলাম, তার যার কারণে লাশ শনাক্ত করা আমাদের সহজ। আর সবচেয়ে বড় বিষয় হলো, যারা তার পাশে ছিল বন্ধু, তারা তো ওখানে প্রেজেন্ট ছিল, যার কারণে আমাদের আরো ব্যাগ পেতে হয়নি। আমরা হাসপাতাল আসে যেটা জানতে পারলাম, হাসপাতাল কর্তৃপক্ষ বললো যে আপনারা বেশি দেরি করেন না, আপনারা লাশটা নিয়ে চলে যান, যা হতে হয়ে গেছে। তখন আমরা যেটাকে বলে আপনার বাঘ প্রতিরোধ হয়ে গেছে, আর কিছু বলার নাই এখানে, যেহেতু আমরা আসছি চিকিৎসা দেওয়ার জন্য। ছিলেন যে আপনার ভাগিনা জীবিত আছে, তাকে চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু তারা দ্রুতভাবে যেটা বললো যে আপনারা লাশ নিয়ে চলে যান, অর্থাৎ আপনারা কথা বলার সুযোগ তেমন পেলেন, সুযোগ নাই। এটা যখন আমরা জানতে চাইলাম, তারা বললো দেখেন, আমাদের এখানে এই জুলাই আন্দোলনে আজকে সকাল থেকে কয়েকশো লাশ আসছে, কয়েকশো আহত যুদ্ধে আসছে। আমরা তাদেরকে চিকিৎসা দিতে যাইয়া সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ বলেন বা ছাত্রলীগ যুবলীগ সব মিলিয়ে আমাদের হাসপাতালে ভাঙচুর করা হয়েছে, আমাদের নার্সদেরকে মারধর করা হয়েছে। আমরা কেন এখানে জুলাই আহতদেরকে, আন্দোলনকারীদেরকে চিকিৎসা দিচ্ছি, কেন তাদেরকে এখানে আশ্রয় দিচ্ছি, আমাদের হাসপাতালের উপরে এক ধরনের হুমকি যাচ্ছে। ওরা ওই আতঙ্কে খুব দ্রুত বেগে আমাদেরকে লাশ নিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য উপদেশ দেয়। এবং সবচেয়ে আমি অবাক হলাম, আমার জানা মতো আমার এই বয়সে যতগুলো হাসপাতালে লাশ বা চিকিৎসা হয়, তারা কোনো টাকা ছাড়া লাশ বা রোগীদেরকে ছাড়ে না। ওনারা আমরা যখন জিজ্ঞেস করলাম আপনাদের এখানে কস্টিংটা বলেন, আমি কস্টিংটা আমরা পে করি, ওনারা বললো আপনাদের কস্টিং পে করা লাগবে না। আমরা আসলে তখন আরো হতবাক হয়ে গেলাম, এখনো কি এরকম মানবিক লোক আছে? এবং তার পাশাপাশি দেখলাম তার বন্ধু বান্ধব যারা ওখানে উপস্থিত ছিল,
তারা সবাই বললো যে, আমার বোনকে বললো, আন্টি আপনি এখানে কোনো পেমেন্ট করা লাগবে না, আপনারা ওকে নিয়ে চলে যান। ওরা কান্না জড়িত, ওদের কান্নায় মানে আমাদের কান্না আর ধরে রাখতে পারে নাই। তখন কি আপনারা লাশ আপনাদের হাতিয়ায় নিয়ে তখন ওরা লাশ আমাদের অ্যাম্বুলেন্সে তুলে দেয়। ওখানে আমাদের হাসপাতালে বিল দিতে ওরাও দেয় নাই, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে থেকে বিল চাই নাই, নিতে চায় নাই। আমরা লাশ নিয়ে তখন এই 4:30 আমরা বের হই উত্তরা কিশোর হসপিটাল থেকে। আমরা বের হয়ে তখন আমরা যেহেতু লাশ আছে, এখন তো আমাদের আর ভয় নেই। আমরা এখন লাশ নিয়ে সরাসরি আমরা সেই যাত্রাবাড়ি হয়ে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হই। আমি যেহেতু লাশের সাথে ছিলাম, আমি লাশের মামা, তখন আমি এই লাশ নিয়ে নোয়াখালীতে প্রায় 5:30-6টায় আমরা 8টায় ঢুকি আমরা। আচ্ছা 7:30 এখান থেকে বের হই আমরা, 8টায় লাশ নিয়ে আমাদের নোয়াখালী আমার বাগিনার বাসা যেখানে হরিনারায়ণপুর, ওখানে আমরা লাশ নিয়ে যাই। ওখানে যেহেতু ওরা ভাড়া বাসায় ছিল, ওখানে জাস্ট যারা ছিল ওরা দেখার জন্য ওখানে একটু আমরা দাঁড় করাই। ওখান থেকে পরে আমাদের এলাকায় নিয়ে যাই। তো আপনাকে যেটা আসলে মনে রাখার জন্য বলবো সেটা হচ্ছে, আমাদের অরিজিনাল বাড়ি হাতিয়া বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায়, আমার বাগিনা এবং আমার ভগ্নিপতি তাদের বাগিনার দাদার বাড়িও হাতিয়া। সেই সুবাদে নদী বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় ওখানে লাশ নেওয়াটা ডিফিকাল্ট হয়ে যাওয়ায় আমাদের বাড়ির পাশে তার কবরস্থ করা হয়, অর্থাৎ নানা বাড়ির এলাকায় কবরস্থ করা হয়। তো লাশ তো বাগনা তো মারা গেল আসলে। এ, আপনি আমরা যতটুকু জানি যে যেহেতু 18 জুলাই উনি মারা গেছেন, তখনও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায়, তো এই লাশ নিয়ে কি কোনো ধরনের রাজনীতি জি বা বিপদে আমি কি আপনারা পড়েছিলেন? জি আমি সেটাই আপনাকে বলতে চাইছিলাম। সেটা হচ্ছে আসলে লাশ নিয়ে আমরা বিপাকে পড়েছি। সেটা কিরকম, আমরা ওখানে লাশ নেওয়ার পরে আমাদের বাড়ি, আমাদের এলাকা পুলিশ পাহারায় ছিল। আমাদের উপর জামাত ট্যাগ দেওয়া হয়েছিল যে তারা জামাত শিবির করে, তাদের বাগনা জামাতের একজন কর্মী, এগুলা ট্যাগ দেওয়া হয়েছিল। তবে আমার বাগনার সম্ভবত আমার যতটুকু জানা, তার জানাজার নামাজ দেওয়া হয়েছিল মেবি 12টা বা 11টা সামথিং টাইমে। তার স্কুলের সহপাঠীরা, সে কারণ লক্ষ্মীপুর পলিটেকনিকে থাকা অবস্থায় সে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক কাজে জড়িত ছিল, সেটা হলো রেড ক্রিসেন্ট, এরকম আরো অনেক কিছুর সাথে। যার কারণে তার ওই কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী, জুনিয়র সিনিয়র, তার ক্লাসমেট, এভরিথিং, সকল স্তরের লোক আমরা জায়গা দিতে পারিনি আমাদের এলাকায়। প্রচুর লোক তার জানাজা হয়েছিল, কিন্তু ফেসিস্ট আওয়ামী লীগের দোসর যারা, তারা আমাদের বিরোধিতা করেছিল। তারা আমাদেরকে এই লাশ নিয়ে দীর্ঘক্ষণ আমাদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে। পুলিশ আমাদেরকে বাধার সৃষ্টি করেছে। পুলিশ বাধার কারণে আমার ভাগিনা যেটা ছোট, ওর সাথে অনেক বাকবিতণ্ডা হয়েছে। আমরা লাশ দাফন করি। এরপরে আমাদেরকে বিভিন্নভাবে হিমশিম খেতে হয়েছে। হিমশিমগুলো হলো এরকম যে, আমরা জামাত, আমার বাগিনা ছাত্র শিবির করে, আমাদের উপর এক ধরনের একটা প্রেশার গেছে, যেটা আপনারা জানেন যে আসলে স্বাধীন এই 24শে গণঅভ্যুত্থানের স্বাধীনের আগে যারাই আন্দোলনে যে কোনো ভাবে সম্পৃক্ত ছিল, তারা অনেকভাবে এলাকায় অনেক চাপ প্রয়োগ করা হয়েছে তাদের উপর, আমাদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে। আমরা চাপের মুখে ছিলাম। এমনকি আমি একজন সাংবাদিক, আমার পেশায় আমি আছি, সাংবাদিক পেশায়, আমাকেও এই আন্দোলনের বিভিন্ন জিনিসগুলো শেয়ার করার জন্য আমাকেও উপরস্থ থেকে আমাদেরকে ফোন দেওয়া হয়েছে, আমাকে একটু ডিলিট করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, আপনি যেমনটা বলছেন যে হাতিয়ার একমাত্র জুলাই আন্দোলনের শহীদ হওয়া ব্যক্তি আপনার ভাগিনা, তো আপনার হাতিয়া কিন্তু আমরা দেখেছি যে হান্নান মাসুদ নামের যিনি সমন্বয়ক, তিনি কিন্তু এমপি হয়েছেন বা সংসদ সদস্য হয়েছেন। তো যেহেতু উনি একজন জুলাই গণ আন্দোলনের একজন নেতা, উনি এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন স্থানীয় জনগণের ভোটের মাধ্যমে। তো উনি এলাকায় কেমন, আপনাদের কেমন চাহিদা পূরণ করতেছেন, অর্থাৎ আপনাদের যে সাধারণ যে নাগরিক অধিকার বা চাহিদা বা আগের থেকে কিছু পরিবর্তন আসছে কিনা, যেহেতু এটা সংস্কার একটা ছিল তাদের, যে সংস্কার করব, রাষ্ট্র সংস্কার করব, কতটুকু আসলে সে পরিবর্তন করতে পেরেছে? আসলে এই বিষয়টা যদি আপনাকে আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে 5ই আগস্টের পরে দলমত নির্বিশেষে আমরা আসলে চাইছিলাম এই দেশটা একটা সংস্কার হোক বা সংস্কার হবে। সেটা কিরকম, যেমন আমরা যতটুকু জানি প্রতিটা সরকারি অফিস আদালতে ঘুষ ছাড়া, হয়রানি ছাড়া কোনো কাজ কোনো সাধারণ ব্যক্তি উদ্ধার করতে পারে না, যেগুলো আমরাও সাধারণত ভুক্তভোগী। তো 5ই আগস্টের পরে জুলাই গণঅভ্যুত্থানে এই দেশ নতুন বাংলাদেশ পাওয়ার পরে আমরা ভাবছিলাম এই দেশ থেকে এই ঘুষের এই হয়রানিগুলা মানুষ আর করতে হবে না, ঘুষ দিতে হবে না, হয়রানি শিকার হতে হবে না, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বো। সেটা কাদের মাধ্যমে? জুলাই যোদ্ধাদের মাধ্যমে। আমার বাগিনার মতো হাজারো জুলাই শহীদ আছে, যারা
রাষ্ট্রীয়ভাবে শহীদ হয়েছে তাদেরকে শহীদ, তারা জান্নাতবাসী হোক আমি কামনা করি। কিন্তু আমরা একটা কথা জানি, মরলে শহীদ জিতলে গাজী। তো এই জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারি ছিল, প্রথম সারি ছিল, তাদের মধ্যে আমাদের হাতিয়ার কৃতি সন্তান আব্দুল হান্নান মাসুদ, আমরা তাকে ধন্যবাদ জানাই। তার প্রচেষ্টায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে সে সমন্বয়কের প্রথম সারির কাতারে ছিল। আমরা তাদের হাত ধরে চেয়েছিলাম এই দেশ নতুন বাংলাদেশ ফিরে পাবে, সংস্কার ফিরে পাবে। কিন্তু আসলে দুঃখের বিষয়, আমরা তাদেরকে দেখছিলাম তারা, আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি এই প্রসঙ্গে বলি, আমার ধারণা ছিল তারা যে আন্দোলন করার পরে সারা দেশে একটা পরিবর্তন শুরু হয়েছিল। সেটা কিরকম? দুর্নীতি, অনিয়ম, মোটামুটি কিছুটা সেন্স হয়েছিল, যেটা এই শহীদ জুলাই আহ সমন্বয়কদের মাধ্যমে। সেটা কিরকম আপনাকে যদি একটু আমি ব্যাখ্যা করে বলি, সেটা হচ্ছে যখনই কোনো সমন্বয়ক কোনো একটা এলাকায় যাইতো, কোনো একটা প্রতিষ্ঠানে যাইতো, ওখানে দেখতাম তাদেরকে ভালো প্রটোকল দেওয়া হতো, তাদেরকে সম্মানের সহিত দেখা হতো। দল বা নির্বিশেষে আমি দেখেছি 5 আগস্ট বিএনপির বড় বড় নেতা কর্মীরা এই সমন্বয়কদেরকে সম্মান দেখিয়েছে, তাদেরকে মাথার উপরে রেখেছে। এবং তারা যে অফিস আদালতে গিয়েছে, সেই অফিস আদালতে দুর্নীতি অনিয়ম বন্ধ হয়ে গেছে। তারা যে অফিস আদালতে গিয়েছে, সেখানে যে কাজগুলো আটকা পড়েছিল, সেই কাজগুলা পুনরায় শুরু হয়ে গেছে। যেমন আমি যদি আপনাকে সে বিষয়ে বলি, আব্দুল হান্নান মাসুদ নির্বাচিত হওয়ার আগে, এমপি হওয়ার আগে আমাদের এলাকায় ব্যাপক কাজ শুরু হয়েছে। সেটার মধ্যে যদি আপনাকে বলি, আমাদের এলাকায় নদী ভাঙ্গন করে গর্বিত এলাকা, এই নদী ভাঙ্গন কবলিত এলাকায় সে জিও ব্যাগ দিয়েছে, সে ব্লকের জন্য কাজ চলেছে। এই কাজগুলা সে মন্ত্রণালয় থেকে নেওয়া সম্ভব হয়েছে। তাদেরকে এমপি হওয়ার আগে, এমপি হওয়ার আগে তাদেরকে জুলাই যুদ্ধ হিসাবে ওইভাবে মন্ত্রণালয়গুলো দেখতো। কিন্তু আসলে খুবই দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, তারা এমপি হওয়ার পরে আমরা যে লাও সেই কদু বাংলার কথা আছে, আমরা সেটাই পেয়ে পেলাম। সেটা কিরকম? আমরা ফ্যাসিস্টের সেই 17 বছরের আমলে দেখেছি ধীরে ধীরে সন্ত্রাস গড়ে উঠেছে, ধীরে ধীরে চাঁদাবাজ গড়ে উঠেছে। কিন্তু আমরা জুলাই আন্দোলনের পরে আমরা ভাবছিলাম সেই চাঁদাবাজ, সেই সন্ত্রাস নির্মূল হয়ে যাবে। কিন্তু আমার স্পষ্ট মনে পড়ে, আমাদের এলাকা যেহেতু নদীমাতৃক এলাকা, ভৌগোলিক দিক দিয়ে আমরা দ্বীপের অঞ্চলের লোক, আমাদের এখানে সন্ত্রাসের লীলা খেলা বেশি, তাদের তাণ্ডব বেশি, সাধারণ ভূমিহীনদের উপর তাদের অত্যাচার বেশি। কিন্তু আমি হান্নানের কাছে, আব্দুল হান্নান মাসুদের কাছে, আমি সেই জুলাই আন্দোলনের পরে নির্বাচনের আগে আমি বারবার আকুতি, বারবার তাকে ফিজিক্যালি জানিয়েছিলাম যে আমাদের এলাকায় এই সন্ত্রাস, এই চাঁদাবাজ, তাদেরকে যদি দমন করা যায়, তাদেরকে নির্মূল করা যায়, আমাদের এলাকার সাধারণ ভূমিহীন সাধারণ মানুষ শান্তি থাকতে পারবে। কিন্তু আমি পরবর্তী দেখলাম সেই সন্ত্রাসেরা, সেই চাঁদাবাজরা, সেই ভূমিদস্যুরা সেই হান্নানের হাত ধরে আবার এগিয়ে চলেছে। আমি যদি আপনাকে আরো স্পষ্ট করে বলি, আমাদের এলাকায় কিছু সন্ত্রাস আছে যারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ ছিল, বিএনপির আমলে বিএনপি ছিল, এখন সমন্বয়কদের সাথে তাল মিলিয়ে তারা আবার সমন্বয়ক হয়ে গেছে, তারা আবার এনসিপি হয়ে গেছে। আপনাকে যদি এগুলা বিভিন্ন মিডিয়ায় দেখেন, আমরা অনেক নিউজ কভার করেছি তাদের বিরুদ্ধে। তারা কিন্তু যখনই যে দল আসে তাদের, তখন আমি হান্নানকে কিছু প্রশ্ন করেছিলাম, আসলে কি রাজনীতি করতে হলে সন্ত্রাস লাগে? আসলে কি রাজনীতি করতে হলে চাঁদাবাজ লাগে? আপনি চাইলে আমার মোবাইল স্ক্রিনশট দেখতে পারেন। আমি তাকে স্পষ্ট সেই আজ থেকে 1 বছর আগে, সেই 25শে জুলাই আমি তাকে মেসেজ গুলো করেছিলাম যে আমি জানতাম না রাজনীতি করতে হলে সন্ত্রাসদেরকে পালতে হয়, রাখতে হয়। আমি জানতাম না রাজনীতি করতে হলে ভূমিদস্যু জলদস্যুদেরকে ফাঁসে রাখতে হয়। তার মানে আপনি এটা দেখছেন যে জুলাই গণঅভ্যুত্থানের আগে যেই অবস্থা বাংলাদেশের ছিল, সেই অবস্থা আবারও ফিরে এসেছে নতুন রূপে। আমি আপনাকে যদি বলে নতুন রূপে সেই অবস্থা না, তার চেয়ে প্রবল আকারে ফিরে এসেছে। তাহলে কারণ সংস্কার হলো কোথায়? তাহলে যে নতুন বাংলাদেশ দেখার জন্য, যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনার বোনের ছেলে বাগিনা যে শহীদ হয়েছে, আসলে সেই ফল হিসেবে আপনারা কি পাচ্ছেন? 5 আগস্টে যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছিল, তারা 5 আগস্টে আমাদের হাতিয়ার মানুষের উপর অত্যাচার নির্যাতন কিভাবে করেছে আপনাকে দুই একটা বর্ণনা দিলে আপনি না বুঝবেন না। সেটা হলো 5 আগস্ট রাত্রে ওই সন্ত্রাসীরা আমাদের হাতিয়ার মানুষকে জিম্মি করে অপহরণ করে টাকা নিয়েছিল, প্রচুর টাকা নিয়েছিল, কোটি টাকার মতো। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কিছু লোকের দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কিছু মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছিল। এটাই বাস্তবতা। তারা এখন আসে আবার সম্মুখ সারিতে, তারাই আবার রাজনীতিবিদ, তারাই আবার সমাজসেবক, যারাই এই অত্যাচার নির্যাতনের সাথে জড়িত। আমি এতটুকু জানি, আমাদের বিচ্ছিন্ন দ্বীপ এলাকায় আপনি জানেন অনেকগুলা ছোট ছোট চর গড়ে উঠেছে। ওই চরে কিছু সন্ত্রাসীরা ছিল, যে সন্ত্রাসীগুলা ভূমিহীনদেরকে জিম্মি করে রেখেছিল। কিন্তু 5 আগস্টের পরে আমি হান্নান মাসুদকে বারবার বলেছিলাম এই সন্ত্রাসগুলোকে নির্মূল করার জন্য। উনি বলে আমার ওখানে প্রতিনিধি নাই, আমি ওদেরকে কিভাবে নির্মূল করবো। কিন্তু আমি জানতে পারলাম ওই সন্ত্রাসীরা হান্নান মাসুদের নাম ভাঙিয়ে এই সাধারণ ভূমিহীনদের উপর অত্যাচার নির্যাতন, তাদের থেকে চাঁদা দাবি করে, চাঁদা নেয়, এবং এই হান্নান মাসুদের ছবি টাঙিয়ে তাদের অফিসে মানুষদেরকে জিম্মি করে। সেই সাধারণ মানুষ আমাদের কাছে অভিযোগ করে যে ভাই,
যেহেতু আমার ভাগিনা মারা গেছে, তারা জানে হানান মাসুদের সাথে আমাদের সাথে ভালো একটা সম্পর্ক। তারা বলে ভাই হানান মাসুদ বলে এই বিষয়গুলো দেখে, কিন্তু হানান মাসুদ এই বিষয় কোনো আমরা এখন পর্যন্ত কোনো সাড়া পাই নাই। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে যেই আকাঙ্ক্ষা নিয়ে আপনার ভাগিনা জুলাই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, জীবন দিছে, সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আপনারা পাননি। আপনি দেশবাসীর কাছে আপনার কি বার্তা রয়েছে এবং এই গণ অভ্যুত্থান থেকে আপনার কি রয়েছে, এটা একটু জানাতেন। আমরা দেখেছি আসলে বাংলায় একটা কথা আছে, ঝড় যেদিকে ছাতা সেদিকে। তো আমি দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের পরে আমি আমাদের হাতিয়ার একজন প্রবীণ সাংবাদিক নুরুল আজম প্রবণ, বিটিভির, আপনারা জানেন, সে বর্তমান জিএম হিসেবে আছে। সে আওয়ামী লীগের আমলে সে ওএসডিতে ছিল, কিন্তু যখন জুলাই গণঅভ্যুত্থান হয় এই এই শহীদদের বিনিময়ে সে কিন্তু আবার তার পদ ফিরে পায়, প্রমোশন হয়। সে আমাকে ইনভাইট করে, আমি তার সাথে কমিউনিকেট করি, আমি তার অফিসে যাই, সে বিটিভি ভবনে। সে আমাকে আশ্বাস করে যে আজিজ ভাই, আমি আপনার বোনের এবং ভাগনা শহীদ হয়েছে যে এটাকে একটা এটাকে কি বলে আপনাদের সাংবাদিকের ভাষায় ডকুমেন্ট ডায়েরি করে নিব, প্রয়োজনে আমি রিপোর্টার পাঠাবো এখান থেকে, অথবা তারা এখানে আসলে আমি তাদেরকে কনভিন্স করে দিব। কিন্তু পরক্ষণে যখন আমি তার সাথেও হাতিয়ার সন্ত্রাস নিয়ে কথা বলি, হাতিয়ার বিশৃঙ্খলতা নিয়ে কথা বলি, আর সে আমার ফোন ধরে না, আসে আমার সেই কথা রাখে নাই, সেই ডকুমেন্টারি আর হলো না। তা আমি এটাই বলবো জাতির উদ্দেশ্যে, আসলে আমরা কার, আসলে এই দেশের জন্য কার কি কতটুকু অবদান আছে আমি জানি না। কারণ মিডিয়া কর্মী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব শুরু করে সকল উপরে আপার লেভেলের লোকগুলা যখন যে সরকার গঠন করে তাদেরই পা চাটে, তাদেরই পিছু ধরে। তো এভাবে যদি দেশ চলে, আসলে দেশের উন্নয়ন কোথায়? আমি দর্শকের এবং আমি যদি আপনি জনগণের, সাধারণ জনগণের উদ্দেশ্যে, বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলে থাকি যে জুলাই গণঅভ্যুত্থানে আমরা যে আশা করেছিলাম, আমরা আশার কোনো ফলপ্রসূ পাই নাই। বরঞ্চ আমরা দেখেছি যে দুর্নীতি, অনিয়ম আরো দ্বিগুণ হয়ে এদেশে বিস্তার করেছে। কারণ আমরা এখন জুলাই যোদ্ধার মামা বলতে আমাদের কাছে হীনমন্যতা মনে হয়। যোদ্ধাকে মারধর করা হচ্ছে, জুলাই যোদ্ধা বললে প্রশাসনিক ভাবে তাদেরকে হেয়পূর্ণ করার কথা হচ্ছে, কোন দপ্তরে বললে তাদেরকে হেয়পূর্ণ করা হচ্ছে। এক কথা হচ্ছে যাদের বিনিময়ে এ দেশ নতুন দেশ পেয়েছে তাদেরকে আবার লাঞ্ছিত করা হচ্ছে, তারা লাঞ্ছিত হচ্ছে। যার কারণে আমরাও কখনো আমার ভাগিনা জুলাই শহীদ হয়েছে বা আমরা জুলাই যুদ্ধের কোনো আত্মীয় স্বজন আমরা কোথাও পরিচয় বহন করি না, করাটা আমাদের কাছে খুবই হীনমন্যতা মনে হয়। আর আমি একটা জিনিস যদি স্মরণ করে দিই, আমি ইতিহাস থেকে দেখেছি, আমার বাস্তব থেকে দেখেছি, ৭১-এ যারা জীবন দিয়েছে তাদেরকে এই দেশ যেভাবে ভুলে গিয়েছিল, ২৪-এ যারা জীবন দিয়েছে তাদেরকে ভুলে যাচ্ছে। আমি আরো বলবো, আমরা ১৯৭১ সালের স্বাধীনতার পর, ১৯৪৭-এর পর, ১৯৫২ আন্দোলনের পর দেখেছি যারা ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছে, যারা দেশ স্বাধীনের জন্য জীবন দিয়েছে, যারা ২৪শে গণঅভ্যুত্থানের জন্য জীবন দিয়েছে, তারা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে দেশ থেকে, শুধু রাজনৈতিক কোষানলে, দুর্নীতি এবং অনিয়মের কারণে। এবং আরো যদি বলি, এই দেশে যারা বুদ্ধিজীবী, যেমন আমরা ৭ জন শহীদ বুদ্ধিজীবীর নাম জানি যাদেরকে জেলে হত্যা করা হয়েছিল। আমরা এই দেশের শেখ মুজিবকে দেখেছি, যিনি এই রাষ্ট্রে নায়ক হিসেবে এই রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন, তাকেও হত্যা করা হয়েছিল। এদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল ষড়যন্ত্র করে। এই দেশে ২৪শে গণঅভ্যুত্থানের একজন বুদ্ধিজীবী হিসেবে আমরা যাকে ধরে নিয়েছিলাম, শহীদ ওসমান হাদি, তাকেও লাস্ট পর্যন্ত হত্যা করা হয়েছে। তার আমরা এই দেশ থেকে কি পাবো? যে দেশে শহীদদের মর্যাদা নাই, যে দেশে গুণীজনদের মর্যাদা নাই, সে দেশ থেকে আমরা আর কোনো ভালো কিছু আশা করতে পারি না। আমি একটাই জিনিস বলবো, এই দেশ পরিবর্তনের জন্য আজকে আমি দোষারোপ করব সেই সমন্বয়কদেরকে। তারা আজকে যদি এই রাজনৈতিক দল গঠন না করে, তারা সমন্বয়কদের সারিতে সারা দেশে একটা কমিটি গঠন করতো, সারা দেশে তাদের একটা সংগঠন তৈরি করতো, তারা যেখানে দুর্নীতি, যেখানে অনিয়ম, সেখানে তারা প্রতিহত করতো, তাহলে আজকে বর্তমান রানিং রাজনৈতিক দল বিএনপি, তারাও আমি মনে করি এই সমন্বয়কদের ভয় পেত, যেটা ৫ আগস্টের পর তাদেরকে ভয় পেয়েছিল, তাদেরকে সম্মান করেছিল। আজকে তারা রাজনৈতিক দল গঠন করার কারণে আজকে তারা লাঞ্ছিত হচ্ছে। এটা আমার ব্যক্তিগত opinion, জানি না তারা কিভাবে নেয়। কারণ দেশের যে পরিস্থিতি, তারা এই দেশে কতটুকু কি করতে পারবে আমার মনে হয় না। কারণ এই রাজনৈতিক দলগুলো রাজনীতির লোভে তারা সেই শহীদ ওসমান হাদির হত্যার বিচার ভুলে গিয়েছে, তারা সেই শহীদদের বিচার ভুলে গিয়েছে, এই দেশে হা ভোটের জয় হয়েছে সেটা ভুলে গিয়েছে। তাহলে আমরা কি পেলাম? আদৌ কি পেলাম, কি পাবো জানি না। জাতির সামনে আমার একটাই বার্তা, আসুন আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াই, আমরা ২৪শে গণঅভ্যুত্থানের মতো আবার সেই গণঅভ্যুত্থান তৈরি করি, যাতে এই দেশ থেকে দুর্নীতি এবং সংস্কার হয়, দুর্নীতি মুক্ত হয়। আমার একটাই বার্তা, কারণ না হলে আমরা আবার যাইলাম সেই পদ্ধতি ফিরে গেলাম। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন একজন জুলাইয়ের শহীদের মামার গল্প। উনার ভাগিনা কিভাবে
জুলাই আন্দোলনে শরিক হয়েছিলেন এবং কিভাবে শহীদ হলেন এবং এর পরবর্তী প্রেক্ষাপট কি, এবং এই শহীদের বিনিময়ে যে নতুন রাষ্ট্র আমরা পেয়েছি সেই রাষ্ট্রের সুবিধাভোগ কতটুকু তিনি করতে পারছেন একজন সাধারণ নাগরিক হিসেবে, সে বিষয়ে শুনছিলাম। দর্শক, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের বিশেষ আয়োজন আমার কথা আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিদের সাথে। সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।